মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব মেনলি নবম শ্রেণীর বাংলা। তার নবম শ্রেণীর বাংলা এর আগের দুটো ক্লাসে তোমরা দেখেছিলে, আমি আলোচনা করেছিলাম ইলিয়াস গল্পের বিষয়বস্তু হয়েছে, ইলিয়াসের চরিত্র হয়েছে। এবার রচনাধর্মী ইলিয়াসে কী কী প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কী হবে এটা নিয়ে আজকে আলোচনা। রচনাধর্মী প্রশ্নের মধ্যে ফার্স্ট আমার মনে হয় যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবারে প্রয়োজন যেটা আসতে পারে হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘুরে। কখন এ কথা বলা হয়েছে এবং এ কথা বলার কারণ কী? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর লিখতে গেলে তোমরা কীভাবে লিখবে বলো তো? এটা লিখতে গেলে প্রথমে বলতে হবে উক্তির প্রসঙ্গ, মানে কোন প্রসঙ্গে এই উক্তিটা করা হয়েছে, কি কোন সিচুয়েশন, কোন অবস্থাতে। তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে প্রধান চরিত্র ইলিয়াসের আমরা দেখতে পাই যে পুরো গল্পটাতেই তার জীবনের ওঠাপড়া, উত্থান এবং পতন সম্পূর্ণভাবে আবর্তিত হয়েছে। কীরকম আমি এটা পড়ছি, তার ভাগ্যর চাকার বিবর্তনের ধারণাটাই পুরো গল্প জুড়ে হয়েছে, তাই আমি বললাম। এরপরে কি লিখব, সে প্রথম জীবনে দরিদ্র হলেও দীর্ঘ ৩৫ বছর কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থের মালিক হয়েছিল এবং আমরা দেখতে পাই আবার ঠিক পরবর্তী সময়ে তার সমস্ত সম্পদই চলে গিয়েছিল, অর্থাৎ আবার সে আগের মতো গরিব হয়ে গিয়েছিল। প্রথমে তার উত্থান ঘটলেও পরবর্তীকালে তার পতন ঘটে, সে আবার গরিব হয়ে যায়। তার এই জীবনের কাহিনীটা শুনে মোহাম্মদ স্যার আত্মীয় এই উক্তিটি করেছিলেন, মানে জীবনটা ভাগ্যটা যেন চাকার মতো পড়ে। প্রথমে যেমন তার উত্থান ঘটলো, অনেক সম্পদে মালিক গেলো, আবার সে প্রথম জীবনে প্রথমে গরিব, তারপরে বড়লোক, আবার গরিব, একটা চাকার মতো রাউন্ডে, একটা এরকম আবার এরকম আবার এরকম চাকার মতো ঘুরছে। তার মোহাম্মদ স্যার আত্মীয়ই এই প্রসঙ্গে এই উক্তিটি করেছিল। হলো, এইবার এই উক্তিটি করার কারণ, এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ জানতে গেলে তোমাদেরকে 3টে স্টেপে ভাগ করে লিখতে হবে। তার ফার্স্ট, তার প্রথম জীবন কীরকম ছিল। ইলিয়াসের ছোটোবেলায় ছিল খুবই দরিদ্র, সেই সময়ে কিন্তু তার সেরকম অর্থ প্রতিপত্তি বা সম্পদ ছিল না। প্রথম জীবনে তার ছিল হচ্ছে মাত্র কটা, এখানে বলতে হবে 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই ছিল তার প্রথম জীবনের সম্পদ। এবং পরবর্তীকালে তিনি 35 বছর ধরে তিনি ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী অক্লান্ত পরিশ্রমে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়। সে সময় তিনি তার জায়গায় তিনি ছিলেন সবথেকে বড় লোক। তার কি হচ্ছে না, 200টা ঘোড়া, 150টা গরু মোষ এবং 1200 ভেড়া সে সময় তার সম্পত্তি থাকে। ভাড়াটে মজুরা গরু মোষ দেখাশোনা করে, কুমিজ তৈরি করে, দুধ দই, একটা বিশাল প্রতিপত্তি তার হয়ে গেছিল 35 বছরে। দেশ বিদেশ থেকে প্রচুর লোক তার সাথে দেখা করতে আসতো, তার সাথে তার পরিচয় ছিল। কিন্তু ভাগ্যের চাকাটা যেমন ঘোরে, মানে আস্তে আস্তে করে সে আবার গরিবে পরিণত হয়, তার ধনসম্পত্তি প্রচুর নষ্ট হয়, তার বিভিন্ন কারণে তার ধীরে ধীরে সে গরিব হতে শুরু করে এবং একটা সময় তার সম্পত্তি একেবারে নিচে নেমে আসে। তার সম্পত্তি বলতে কিছুই আর ছিল না, সবই একেবারে কমে গিয়েছিল। সে আবার আগের মতো প্রথম জীবনের মতো দরিদ্র হয়ে গিয়েছিল। এই অবস্থাটা প্রথম ইলিয়াসের জীবনের এই অবস্থাটাকে একটা চাকার সাথে তুলনা করা হয়েছে। ভাগ্যের চাকা প্রতিনিয়ত পরিবর্তনশীল, আজ যে গরিব কাল সে বড়লোক হতে পারে, আবার সে গরিব হয়ে যেতে পারে, মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়। জীবনের উত্থান পতনে ইলিয়াসও কিন্তু ব্যতিক্রম নয়। তাই
এরূপ কথা বলা হয়েছে যে জীবনে যেরকম উত্থান করবে তেমনি তার পতন হবে, সেটা যেমন সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক তেমনি ইলিয়াসের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি আর একবার কোশ্চেনটাতে শর্টলি আমি করে দিয়ে তোমরা করতে পারো। প্রথমে কি লিখবে, যে কোন প্রসঙ্গটা বলতে হবে। টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ছিল ইলিয়াস। এই ইলিয়াসের জীবন সদা পরিবর্তনশীল, জীবনের চাকার মতো। প্রথম জীবনে সে বড়লোক গরিব থাকলেও ধীরে ধীরে সে বড়লোক হয় এবং পরবর্তী সময়ে আবার সে গরিব হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গগুলো জানার পরে, এই তার ইলিয়াসের জীবনের অবস্থা জানার পরে মোহাম্মদ স্যার আত্মীয় কথাটি বলেছিল, এই প্রসঙ্গে এই কথাটা বলেছিল। বলো নেক্সট যে কথা বলার কারণ, ইলিয়াসের প্রথম জীবনে কীরকম ছিল? গরিব ছিল। তার কিছু সম্পত্তি ছিল, বলতে হবে 7টা ঘোড়া, 20টা ভেড়া এবং গরু ছাগল যেগুলো ছিল তোমার বলতে হবে 2টো গরু বলতে হবে। এবং পরবর্তী দীর্ঘ 35 বছর ধরে সে পরিশ্রম করে প্রচুর জনসম্পত্তি বানিয়েছিল। সে তার এলাকায় সব থেকে বড় লোক ছিল এবং তার প্রায় বলতে হবে যে 1200 ভেড়া, 150 গরু মোষ এবং 200 ঘোড়া ছিল। কুমিজ তৈরি করতো, ভাড়াটে মজুরেরা দুধ দুইতো, সব কিছু করতো। সে দেশ বিদেশে প্রচুর মানুষ তার কাছে আসতো, দেখা করতো, প্রচুর মানুষের সাথে তার পরিচয় ছিল এবং প্রচুর সে ধনী ছিল। কিন্তু ভাগ্যের চাকা যেরকম পরিবর্তনশীল, সেরকম তারও জীবন পরিবর্তনশীল। সে নানা কারণে গরিব, আগের মতো দুর্দশাগ্রস্ত হয়ে গেছিলো, গরিব হয়ে গেছিলো। তখন সে মোহাম্মদ স্যার একজন ভাড়াটে মজুর হিসাবে কাজ করতে শুরু করেছিল। আমরা দেখি যে জীবন সর্বদা পরিবর্তনশীল। আজ সে যে গরিব, কাল সে বড়লোক হতে পারে, আবার সে গরিব হয়ে যেতে পারে। এক্ষেত্রে ইলিয়াসও ব্যতিক্রম নয়, তাই এ কথা বলা হয়েছে। হলো নেক্সট যেটা হবে, যে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে, এটা খুবই জ্ঞানের কথা। বক্তাকে জ্ঞানের কথাটি কি এবং বক্তা কেন এমনতর কথা বলেছেন? দেখো, উদ্ধৃত অংশটি টলস্টয়ের লেখা ইলিয়াস গল্প থেকে গৃহীত। উক্তিটি হচ্ছে মোল্লা সাহেবের। এবারে বলছে যে প্রকৃত জ্ঞানের কথাটি কি? জ্ঞানের কথাটা হচ্ছে প্রকৃত সুখের সন্ধান না পাওয়া। 35 বছরের পরিশ্রমে ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী যে সম্পত্তি তৈরি করেছিল, তা সে এবং তার স্ত্রী দুজনেই দেখাশোনা করত। এবং এই সময় বহু জ্ঞানীগুণী ব্যক্তির সাথে, ধনী ব্যক্তির সাথে ইলিয়াসের পরিচয় ছিল এবং তারা তার বাড়িতে দেখাশোনা করতে আসতো। কিন্তু এরূপ অবস্থায় পরবর্তী সময় ইলিয়াস ধীরে ধীরে সর্বহারা হয়ে পড়ল। সে আবারও গরিব হয়ে গেল। কিন্তু সর্বহারা ইলিয়াসের প্রতিপত্তির কথা সবাই জানত। আর কি জানত? তার অতিথি বৎসল, তার অতিথি আপ্যায়নের কথাও কারোর অজানা ছিল না। তার সবাই জানে সে কীরকম অতিথি আপ্যায়ন করতো। কিন্তু বৃদ্ধ ইলিয়াস সব কিছু হারিয়েও দুঃখবোধ করেনি। সে বলেছে যে সে এত সম্পত্তির মালিক হয়েও তার জীবনে কখনো শান্তি ছিল না। সে সবসময় ভাবতো কী করে আরও সম্পত্তি বাড়ানো যায়, কী করে তার গরু, ঘোড়া, ভেড়াগুলোকে, ঘটকিগুলোকে নেকড়ের হাত থেকে এবং তার ডাকাতের হাত থেকে রক্ষা করবে, সেই বিষয়ে সে সর্বদাই অ্যালার্ট থাকতো, মানে সজাগ থাকতো। কখনো সে নিজের সুখ তারা খুঁজে পায়নি। যখন এবার কি বলছে, প্রকৃত সুখ সে জ্ঞানের কথা বললো কেন? প্রকৃত সুখ সে তো পায়নি। যখন সরবরাহ হয়ে মোহাম্মদ শাহ বাড়িতে ভাড়াটে মজুর হিসেবে কাজ করে, তখন সে কিন্তু প্রকৃত সুখ পেয়েছিল। এই সময় তার কোনো পিছু টান ছিল না, সে ছিল সর্বহারা, তার কিচ্ছু নেই। তার একটাই কাজ ছিল যে প্রভুর সেবা করা, এবং এটাই সে করেছিল। এবং যার ফলে সে খালি খাবার পেত, কুমিজ পেত এবং জীবনে বেঁচে থাকার জন্য যা দরকার সে পেত। এখন তাদের কাছে অগাধ সময়। আগে সারাক্ষণ নিজের বলতে কোনো সময় ছিল না, সারাক্ষণ লোকের কথা ভেবে চলতো। এখন তার কাছে অগাধ সময়। সে এখন ঈশ্বর
ঈশ্বরের কথা ভাবার সময় পায়, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার সময় পায়। সে বুঝেছে যে মানুষ মোহগ্রস্ত হয়ে সম্পদের কথা ভাবে এবং সম্পদ হারিয়েছে বলে দুঃখ করে। প্রকৃত তার সম্পদ হচ্ছে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। সেটাই এখন সে বুঝতে পারলো, আগে সে বুঝতে পারেনি। প্রকৃত সুখ এই জন্য সে পায়নি। যখন সে বুঝতে পারলো, এখন সে অগাধ টাইম পেয়েছে, এখন সে ঈশ্বর সাধনা করতে পারবে, সে এটাও বুঝতে পারে যে মানুষের প্রধান সম্পদ হলো ঈশ্বরের সাধনা করা। তখন সে নিজেকে সুখী মনে করে এবং মনে করে যে এমন সুখ সে আর কখনো পায়নি। এই কথাটা শুনে মোল্লা সাহেবও মনে করেছিল যে তার কথাটা এটা জ্ঞানের কথা, এটা সত্যি জানা দরকার যে মানুষ মনে করে যে সম্পদ আছে বলে, অর্থ আছে বলে, প্রতিপত্তি আছে বলে আমি প্রচুর সুখী, কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় ঈশ্বরের কাছে সমর্পণ করে, ঈশ্বরের সাধনা করে। ঈশ্বরের সাধনা করাই প্রকৃত মুক্তির পথ। এই কথাটা যখন শ্যামসে মাঝির কাছ থেকে মোল্লা সাহেব শুনেছিল, তখন সে বলেছিল সত্যি এই কথাটি কার কথা, যে জ্ঞানের কথা। মোট কথা হচ্ছে প্রথম দিকে তোমাকে কে, এখানে প্রশ্ন আছে বক্তাকে, বক্তা হচ্ছে মোল্লা সাহেব। কেন বলেছিল প্রথমে বলতে হবে, তার প্রচুর অর্থ ছিল, সে অতিথি আপ্যায়নের কথা সবাই জানতো, কীভাবে অতিথি আপ্যায়ন করে, তার প্রতিপত্তি কীরকম। কিন্তু যখন সর্বহারা হয়ে পড়লো, তখন তার কাছে কোনো পিছুটান ছিল না। এতদিন ধরে সে সবসময় লোকের কথা ভেবে এসেছে, সে সবসময় কীভাবে সম্পদ বাড়ানো যায় তার কথা ভেবেছিল, কী করে কোথায় কোন তার ভেড়া, ঘোড়া, তারপরে গরু চুরি হয়ে যাচ্ছে কি না সে দেখা, এদিকে সে সময় দিত। যখন সে সর্বহারা হয়ে পড়েছিল, তখন সে ছিল মুক্ত। সে খালি বহুর সেবা করতো, তার বদলে সে কুমিজ পেত, খাবার পেত, বেঁচে থাকার জন্য সব কিছুই পেত। আর বাদ বাকি সময়টা সে অন্য কিছু আর ভাবতে লাগতো না, সে তাই ঈশ্বর সাধনা করতো। সে মনে করেছিল, ইলিয়াস এবং ইলিয়াস মনে করেছিল এটাতেই জীবনে প্রকৃত সুখ পাওয়া যায়। কারণ ঈশ্বরকে সময় দিয়ে, ঈশ্বরের প্রার্থনা করে, ঈশ্বরকে সাধনা করার মাধ্যমে প্রকৃত মুক্তি লাভ হয়, এটাতে জানতে পেরেছিল। এই কথাটা ঈশ্বরের সাধনাতে প্রকৃত মুক্তি লাভ ঘটে, এই কথাটাই মোল্লা সাহেবের কাছে প্রকৃত জ্ঞানের কথা বলে মনে হয়েছে।